আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছো তোমরা? হোপফুলি সবাই ভালো আছো। আমরা আমাদের আজকের ক্লাসে ঢাবি খ 2025-26 সেশনে আসা এই প্রশ্নগুলো আজকের ক্লাসে সলভ করব। সো সবাই একটু যুক্ত হয়ে যাও আমাদের আজকের ক্লাসে। আহ, আমরা সবাইকে নিয়ে চমৎকার একটা ক্লাস আশা করি করতে পারবো ইনশাআল্লাহ। সো আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটুখানি জানাও, তাহলে আমি ক্লাসটা আরম্ভ করে দিতে পারবো। সবাই একটু জয়েন করো অ্যান্ড আমরা আমাদের ক্লাসটাও তাহলে শুরু করে দিব। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি যে অনেকেই জয়েন হয়েছ। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু জয়েন করলে আমি ক্লাসটা আরম্ভ করে দিব। আজকের ক্লাসটা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এইচএসসি 26 ব্যাচ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের ক্লাসে কোশ্চেন ব্যাংক সলভ করব এবং নিশ্চয়ই তোমরা সবাই জানো যে ভার্সিটি অ্যাডমিশন আসলে কোশ্চেন ব্যাংক সলভ করার এটার আসলে কোনো বিকল্প নেই। সো কোশ্চেন ব্যাংক ডেফিনেটলি তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো একটুখানি আমাকে জানাবা যে আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং চাইলে ক্লাসটা তুমি শেয়ার করে তোমার টাইমলাইনেও রেখে দিতে পারবা, ঠিক আছে? ওকে, ভেরি গুড, অনেকে জয়েন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো লেটস গো, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাসে। ক্লাসটা আমরা বেশি সময় নিব না, অল্প কিছু কোশ্চেন সলভ করব, অর্থাৎ অল্প কিছু কোশ্চেনে আসে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। জি, শুরু করে দেন। সবাই একটু আমাকে জানাও রেডি কিনা তোমরা। এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে করতে হবে, কেননা ক্লাসটা আসলে আমি একটু শেয়ার করে দিচ্ছি যাতে করে সবাই আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সো ইতিমধ্যেই তোমরা অনেকেই আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0 কোর্সে এনরোল করেছো। সো যারা এনরোল করেছো তাদেরকে সবাইকে স্বাগত। অ্যান্ড আমরা বেসিক্যালি কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আমরা বুঝবো যে কী টাইপের কোশ্চেন আসলে আমাদের পরীক্ষায় আসে, সেটা আমরা জানার জন্য চেষ্টা করব। ওকে, জি, দেখতে পাচ্ছি সব ক্লিয়ার আছে, ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। সো তোমাদেরকে একটু কিছু বলি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক কিন্তু বেসিক্যালি নিজে সলভ করার বিষয়। ওকে, এটা প্রথমেই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোশ্চেন ব্যাংক আমাকে নিজে সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক আসলে টিচার তোমাকে সলভ করাই দিবে না। কোশ্চেন ব্যাংক সলভ নিজেকেই করতে হয়। তুমি নিজেই কোশ্চেন ব্যাংক সলভ করবা, এতে করে তোমার যে সলভ করার যে দক্ষতা এটা অনেক বৃদ্ধি পাবে। কিন্তু তুমি যদি টিচারের কাছ থেকে কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে এটা আসলে খুব বেশি কাজে আসবে না। তো এই জন্য আমরা কিছু ক্লাস তোমাদের জন্য ফ্রিতে রেখেছি। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট বা অন্যান্য ইউনিভার্সিটির খ এবং বিভাগ পরিবর্তনের জন্য যারা প্রিপারেশান নেবা, তাদেরকে বেসিক্যালি এইটা বোঝানোর জন্য যে কোশ্চেনের আসলে প্যাটার্নটা কেমন, আমাদের কোশ্চেনগুলো কী প্যাটার্নে হয়, কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, এই জিনিসটা ধরিয়ে দেওয়ার জন্যই ক্লাস। বুঝতে পারছো? সো ক্লাস কিন্তু এটার জন্য না যে ক্লাস করে তুমি মানে এই ক্লাস তুমি টিচার ছাড়া করতে পারবে না, ঠিক আছে? কীভাবে ভর্তি হব, তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা তারা আমাদের পেজে নক দিলেই হবে, দেন তোমাদেরকে কোর্সের লিঙ্ক দিবে। ওখান থেকে তোমরা হচ্ছে বন্দিবারশালা পেজ, তানবিসার পেজ, যে কোনো পেজে তোমরা নক দিলে সেখান থেকে তোমরা হচ্ছে তোমাদেরকে লিঙ্ক দিবে অ্যান্ড তোমরা সব কিছু জেনে তারপর হচ্ছে তোমরা এনরোল করতে পারবা। ওকে, সো তাহলে কি শুরু করে দিই নাকি? তো অল্প কিছু কোশ্চেন আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা ধরাই দেওয়ার জন্য চেষ্টা করব যে কোশ্চেনগুলো তোমরা আসলে কীভাবে সলভ করবা বা কোশ্চেনগুলো আসলে কী কী ফরম্যাটে আমাদের কোশ্চেনগুলো আসে সেইটা। ওকে, ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। তো আমি যখন কোশ্চেনগুলো দিব তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা উত্তর করবা। সো মনে রাখবা এখানে সবগুলো কোশ্চেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট 25-26 সেশনের কোশ্চেন। তো প্রথমেই এখানে প্রথম যে কোশ্চেন, যে আহ্বান গল্পের তৃপ্তিরাজ গাছে কোন লতা দুল ছিল। এখন এটা তোমরা সবাই সলভ করো। আমি কোশ্চেনগুলো যখনই আসবে স্লাইডে তখন তোমরা আগে কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। সো তোমরা যদি আগে কোশ্চেন সলভ করে ফেলো তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরে আমি তোমাদেরকে আবার যখন আনসার দিব তখন তোমরা মিলিয়ে নিতে পারবা যে তোমারটা আসলে আনসার হয়েছে কিনা। সো লেটস গো, চলো শুরু করছি। সো আমাদের এই প্রশ্নের উত্তর কী হবে? আহ্বান গল্পে তৃপ্তিরাজ গাছে কোন লতা দুল ছিল। ওকে, আচ্ছা, তো আসি একটুখানি কথা বলি। প্রথমত এই কোশ্চেনটার দিকে একটু তাকাও, বলো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে? এই কোশ্চেনটা হচ্ছে আহ্বান গল্প থেকে আসছে, কিন্তু আহ্বান গল্প তোমাদের সিলেবাসে নাই। তোমরা যারা 26 ব্যাচ অ্যাডমিশন দিবা তোমাদের সিলেবাসে আহ্বান গল্প নাই। সো আহ্বান গল্প থেকে সাধারণত প্রশ্ন আসবে না, কথা বুঝতে পারছো?
আচ্ছা এখন শুনো, যারা সেকেন্ড টাইম তাদেরকেও বলি, তোমাদেরকেও কিন্তু নতুন গল্পগুলো পড়তে হবে। সো 25 ব্যাচ তোমাদের সিলেবাস আর 26 ব্যাচের সিলেবাস আলাদা। ঋতুবর্ণন, দেন হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা, গন্তব্য কাবুল, তারপর হচ্ছে সাহিত্যে খেলা, তাই না, জীবন ও বৃক্ষ, এগুলো তো তোমরা পড়ো নাই, বাট সেকেন্ড টাইম দিতে গেলে এখন তোমাকে আবার পড়তে হবে। এই জন্য সেকেন্ড টাইম অ্যাডমিশনটা এখন তোমাদের জন্য অনেক কী হয়ে গেছে, প্যারাদায়ক হয়ে গেছে। নতুন করে এগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো বুঝতে পারতেছো, এই গল্পটা আসছে আমাদের গদ্য থেকে, অর্থাৎ আমরা যদি বলি বাংলা প্রথম পত্র থেকে আমাদের এই প্রশ্নটা আসছে, বাংলা প্রথম পত্র। সো বুঝতে পারতেছো, এখন বলো বাংলা প্রথম পত্র প্রশ্ন কিভাবে আসে, বুঝছো? এইরকম তোমাকে খুব সিলি একটা জায়গা থেকে তোমাকে কোশ্চেনটা দিবে, খুব সিলি একটা জায়গা থেকে, যে কোনো লাইন থেকে দিতে পারে। এই জন্য যেটা করতে হবে, তুমি যখন বাংলা প্রথম পত্র যখন গদ্যগুলো পড়বা, তখন ডেফিনেটলি গদ্যগুলো তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, প্রত্যেকটা লাইন ভেঙে 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 বিশ্লেষণ করতে হবে। যেমন তুমি বুঝতে পারতেছো এখানে জাস্ট তিত্তিরাজ গাছের নিচে কোন লতা দুলছিল, এইটা আমাদের পরীক্ষাতে আসছে। সেরকম অনেক জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এখন অনেকে উত্তর করতেছো মাধবীলতা। এখন দেখো কোশ্চেনটা একটু ঘুরে পেঁচাই দিছে, মাধবীলতা এটার সাথে তুমি কানেক্টেড, এটা তুমি অনেকবার পড়ছো। তাহারেই পরমাণু যখন তুমি পড়ছো তখন কি হয়েছে, মাধবীলতার বুকে একটা লাইন ছিল না, গন্ধ এসেছে কি আমের মুকুল। তো এইটাই কিন্তু সেই মাধবী, এই মাধবীলতা ছিল কোথায়, তাহারেই পরমাণু। তাহলে এটার উত্তর হচ্ছে কি, মাকাললতা। এটা হচ্ছে তোমার ওই যে ওই লাউ, তারপর হচ্ছে কুমড়া, এই জাতীয় গাছের লতা আর কি, বুঝছো? সো কার কার হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর? তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। ওকে, আচ্ছা, তো চলো এরপরে আমরা 2 নাম্বার প্রশ্ন সলভ করি। এইটা কোথা থেকে আসছে? আপনাগো দেশটা বড় কি, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ। তা এখন এখানে জাহেল এটা কোন উৎস ভাষা কোনটি, অর্থাৎ উৎস ভাষা মানে কি, অর্থাৎ এই শব্দটার উৎসটা কি? আচ্ছা, এটা কোথা থেকে আসছে? এটা ব্যাকরণের একটা টপিক থেকে আসছে, শব্দ ভাণ্ডার, বা যেটাকে আমরা বলতে পারি শব্দের শ্রেণী বিভাগ। এইখানে নানা ধরনের শব্দ তোমাকে মনে রাখতে হবে। কোনটি আরবি শব্দ তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, কোনটি ফার্সি শব্দ পরীক্ষায় প্রশ্ন আসবে, কোনটি হিন্দি শব্দ পরীক্ষায় প্রশ্ন আসবে, বুঝছো? কোনটি পর্তুগিজ শব্দ, এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে। সো শব্দ ভাণ্ডার এটা তোমার এইচএসসিতে কিন্তু এই টপিকটা ছিল না, অ্যাডমিশনে গেলে তোমাকে নতুন করে এই টপিকটা পড়তে হবে। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো যে কোশ্চেনটা কিভাবে আসে। ওকে, সো সবাই এই কোশ্চেনটার আনসার দাও। যদিও তোমরা এগুলো একাডেমিকে পড়ো নাই, তারপরেও এখন এগুলো তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, লেটস গো। ঠিক আছে, গুড। এখন শুনো, এটা হচ্ছে কি আরবি ভাষার শব্দ। এখানে দেখো অপশানে ফার্সি, উর্দু, হিন্দি। সো এই শব্দভাণ্ডার টপিকটা, এটা থেকে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য প্রায় সব ইউনিভার্সিটিতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা টোটালি একটা মুখস্থ নির্ভর কাজ, কোনটা কোন ভাষার শব্দ এটা মনে। এখন অ্যাডমিশনে গেলে তোমাদেরকে অনেক টিচাররা কি করবে, এগুলো তোমাদেরকে পড়াবে, ছন্দ দিয়ে পড়াবে, গল্প দিয়ে পড়াবে, বাট গল্প ছন্দ দিয়ে এগুলো মনে রাখা যায় না, পড়ে পড়ে মনে রাখতে হবে। তো আমার যে অ্যাডমিশনে যে বাংলা বাজ বই, এই বইটাতে আমি খুব চমৎকার করে শব্দভাণ্ডার টপিকটা আলোচনা করছি, একদম ধরে 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 আলোচনা করছি। তোমরা যারা অ্যাডমিশনে বইয়ের জন্য অপেক্ষা করতেছো, ইনশাল্লাহ সপ্তাহখানিকের ভিতরে আমাদের বই চলে আসবে, তখন তোমরা বইটা অর্ডার দিতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের 3 নাম্বার প্রশ্ন। এইটা দেখো, এটা উচ্চারণ থেকে আসছে। এখন এই যে এইটা তুমি যদি এইচএসসিতে তুমি যদি এই উচ্চারণ টপিকটা, উচ্চারণের নিয়ম তোমাদের যে 5 নাম্বার আছে, এই টপিকটা তুমি যদি ভালো করে যদি পড়ো, তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু এমনিতে এই কোশ্চেনটা পারতে পারো। তোমাদের এইচএসসিতে যে টপিকগুলো ছিল, সমাস, ঠিক আছে, তারপর হচ্ছে কি ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওকে, তারপর হচ্ছে কি বাক্যতত্ত্ব, ঠিক আছে, এরপর কি উচ্চারণ, এরপর কি বানান, এরপর কি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ। এই যে এই টপিকগুলো আছে, আরেকটা টপিক আছে উপসর্গ। এই টপিকগুলো যা পড়ছো একাডেমিকে, এইচএসসিতে, অ্যাডমিশনে ওই জিনিসগুলোই। এখন এই যে যারা এইচএসসিতে পড়াশোনা করো নাই, এখন ভার্সিটি অ্যাডমিশনে, পাবলিক ভার্সিটির স্বপ্ন দেখো, তোমাদের জন্য তো জিনিসটা কঠিন হয়ে যাবে না?
এই টপিকগুলো তোমার এইচএসসিতে তুমি 2 বছর তুমি সময় পাইছো পড়ার জন্য, তুমি পড়ো নাই। এখন না পড়ে তোমাকে এখন এটা 4 মাসের ভিতরে তোমাকে কমপ্লিট করতে হচ্ছে, তো জিনিসটা তোমার জন্য খুবই কষ্ট, যেটার জন্য তুমি 2 বছর সময় পাইছো। এই জন্য সময়ের কাজ সময় না করলে কপালে দুঃখ আছে। সময়ের কাজ কি করতে হবে? সময়ের কাজ সময় করতে হবে। ওকে, আচ্ছা, তো বুঝতেই পারতেছো। এখন এটার উচ্চারণ হচ্ছে জলধি। এটা দেখো, এটা যেভাবে আছে এটা আছে, এটা তো হবেই না, ঠিক আছে। এখানে বলছে জলধি, এটা তো উচ্চারণ করলেই বোঝা যায় যে এটা ভুল। এটা বলছে জো লাধি, এটা তো আর হবেই না। তার মানে বুঝতে পারতেছো এটার উত্তর হচ্ছে কি জলধি। জলধি, জলধি, ঠিক আছে, ল ঔকার হবে। এটা কেন হবে না? এটা বলছো ঝোলদি, ঝো জো লধি, এটা তো হচ্ছে না, উচ্চারণ করলেই বুঝতে পারবা। তো শব্দ ভান্ডার যে টপিক উচ্চারণ, এটাও ইন্টারমিডিয়েটে পড়ছো, না পড়লে এখন পড়তে হবে, কিছু করার নাই, ঠিক আছে ভাই। প্রত্যয় আসার পসিবিলিটি আছে। ও সরি, এখানে আরেকটা টপিকও মিস হয়েছে, সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় তুলনামূলক কম আসে পরীক্ষাতে, বাট আসবে, মানে ভার্সিটি অ্যাডমিশনে। আচ্ছা, এই যে দেখো এই টপিকটা, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা কিন্তু এইটা পড়ছো। তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ছো না? ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভিতরে এই যে তোমরা সর্বনাম পড়ছো না? হ্যাঁ, সো এইখান থেকে এই কোশ্চেনগুলো আসে। তার মানে বুঝছো, আমি আবার বলতেছি, যারা একাডেমিকে ভালো করে পড়ছো, এই কয়টা টপিক ভালো করে পড়ছো, তাদের কিন্তু ব্যাকরণের এই টপিকগুলো বেসিকে ঘাবলা নাই। এই টপিকগুলো তোমাকে নতুন করে খুব বেশি ইনফরমেশন আর মনে রাখার মতো কিছু নাই, আর না পড়লে এগুলো আবার নতুন করে পড়তে হবে। সো কি হার্ডওয়ার্কটাই না করতে হবে, বুঝতেই তো পারতেছো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আসো আমরা দেখি, যেমন কুকুর তেমন মুগুর, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, এটা হবে সাকল্যবাচক সর্বনাম, ঠিক আছে। আচ্ছা, আত্মবাচক সর্বনাম বলো ইংরেজিতে আমরা বলি না, যেটা নিজেকে বুঝাতে ব্যবহার করা, এই রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা মাই সেলফ, দ্যাম সেলফ, হিম সেলফ, এই টাইপ আর কি। সো আত্মবাচক সর্বনামগুলো কি? আত্মবাচক সর্বনামগুলো হচ্ছে, যেমন আমি যদি বলি নিজ, এটা আত্মবাচক সর্বনাম। খোদ, এগুলো নিজেকে বুঝাতে ব্যবহার করা হয়। নির্দেশক সর্বনাম মানে যেগুলো নির্দেশ দেয়, আমি যদি বলি এই, ঠিক আছে, হ্যাঁ ওই, এগুলো এই যে এই লোক, তার মানে লোকটাকে নির্দেশ করতে। সাকল্যবাচক সর্বনাম বলতে যেটা সবাইকে বোঝায়, যেমন সব, সকল, ঠিক আছে, সবাই, এগুলো হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। আর যেগুলো এরকম জোড়া জোড়া আকার থাকে, যেমন তেমন, যা তা, এগুলোর উত্তর আমরা করব, এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম। ভেরি গুড, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। আচ্ছা, এরপরে দেখো এইটা কোথা থেকে আসছে বলো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। এই টাইপের কোশ্চেনগুলোর মোরাল অফ দ্য স্টোরি আমি তোমাকে বলি, যেটা হয়, তোমাকে বড় একটা গদ্য থাকবে বা বড় একটা গল্প থাকবে, ওই বড় গদ্য বা গল্প থেকে তোমাকে একটা লাইন তুলে দিবে। লাইন তুলে দিয়ে বলবে যে এইটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কথা বুঝছো? সো এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে মুখস্থ করতে হয় না। ওই যে ইন্টারমিডিয়েটে তুমি যে পড়ছো গল্পগুলা, যদি না পড়ো, ফাঁকিবাজি করো, তাহলে তো শেষ, তোমার কথা, তুমি আউট অফ দ্য সিলেবাস। কিন্তু যদি পড়ো, তাহলে এগুলো তুমি এমনিতেই পারবা। একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে ভালো করে অপরিচিত গল্প পড়লে ওর কি এই কোশ্চেনটা অ্যাডমিশনে গিয়ে আর নতুন করে এখানে পড়ার কিছু আছে? নাই। এই জন্য ব্যাকরণের অনেক টপিক একাডেমিকে পড়লে এগুলো অ্যাডমিশনে কাভার হয়ে যায়। কোশ্চেন প্যাটার্ন ভিন্ন, তোমাদেরকে ওখানে লিখতে হয়, এইচএসসিতে লিখতে হয়েছে, এখানে এমসিকিউ আসবে, দ্যাটস ইট, বাট জিনিস সেম। তাহলে এটা বুঝতে পারতেছো, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত অপূর্ব, এই যে কল্যাণী সম্পর্কে বলা হয়েছে, তাই না? তাহলে বুঝছো এটা কি হবে? এটার উত্তর হচ্ছে অপরিচিতা গল্প। ওকে, আচ্ছা, এরপর দেখো, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নাজরানা দিয়েছিল। এটা কোথা থেকে আসছে? সিরাজউদ্দৌলা গল্প থেকে। এখন একাডেমিকে পড়লে তো এটা এমনিতেই পারো। আমি তোমাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চেষ্টা করতেছি এতক্ষণ ধরে, যে অ্যাডমিশনে ভয় পাওয়ার কিছু নাই, অ্যাডমিশনে পারবা না এমন কিছু নাই, অ্যাডমিশনে আকাশ থেকে প্রশ্ন আসে ব্যাপারটা এরকমও না। অ্যাডমিশনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, তাও ফার্স্ট পেপার তো প্যাটার্নও সেম। তোমার ওই ফার্স্ট পেপার পরীক্ষার সময় তুমি ওই এমসিকিউ আসছে, তুমি সেখান থেকে একটা রাইট অ্যান্সার চুজ করছো, অ্যাডমিশনেও তাই। এইগুলো তো একাডেমিকেই পড়ে আসছো, তো কনফিডেন্ট থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। তুমি আত্মবিশ্বাসী না হলে কখনোই এই কোশ্চেনগুলোর আনসার তুমি করতে পারবে না। কিন্তু তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট তোমরা ভয় পায় যে কোশ্চেন কোথা থেকে আসে, কী থেকে আসে। না, ভয় পাওয়া যাবে না, এগুলো তোমাদের পড়া জিনিস। সো যেগুলো পড়া জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই।
আচ্ছা, তো এটা সবাই আমি দেখতেছি তোমরা সবাই পারতেছো। গুড, এটার উত্তর হচ্ছে 12,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকা। পরীক্ষাতে এরকম অনেকবার কোশ্চেন আসে যে সিরাজকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগ কত টাকা নিয়েছিল, এই যে টাকার ইয়েগুলো থেকে কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সিরাজউদ্দৌলা। তার মানে বুঝতে পারতেছো তোমাদের পাঠ্য বইয়ে নাটক আর উপন্যাস, একটা নাটক একটা উপন্যাস, এই জায়গা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে এবং খ ইউনিটে নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসেই। হ্যাঁ, অন্যান্য ইউনিটের তুলনামূলক কম আসে, খ ইউনিটে আসবেই আসবে। ওকে, এটা কিন্তু একেবারে মানে আগের ইয়ার কোশ্চেন। এবং গতবার যেটা হয়েছে, গতবার ব্যাকরণের থেকে ফার্স্ট পেপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সো ফার্স্ট পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? এই যে চমৎকার একটা প্রশ্ন, ক্রিয়েটিভ একটা প্রশ্ন। এখানে বলছে কৃষ্ণচূড়া, এখানে বলছে সালাম, এখানে বলছে মানবিক বাগান, এরপর বলছে আবাহন। তো এটা তো বলো, এটা কি অ্যাডমিশনে নতুন করে পড়ার কিছু আছে? এটা তো একাডেমিকেই পড়ছো। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আমরা তোমাদেরকে ঢাবি সহজিয়া নামে একটা হার্ড বই দিব, হার্ড কপি বই আমরা তোমাদেরকে দিব। আমি একটু দেখাইলে তোমরা ভালো বুঝবা। এই ফয়সাল, ওই যে ঢাবি খয়ের বইগুলো আনো তো। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের ঢাবি সহজিয়া যে বই, এখানে গত 10 বছরে ঢাকা ইউনিভার্সিটির যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন একদম অপশন ধরে ধরে ব্যাখ্যা করে 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 আলোচনা করছি। কেন করছি? কারণ তুমি যখন প্রশ্ন যখন আনসার করতে পারবা না বা তোমার যদি ভুল হয় তাহলে তুমি বুঝতে পারতেছো তুমি সেটা পারবা। আমরা ব্যাখ্যা সহ দিয়ে দিই। তা আমাদের এই যে এই ম্যাটেরিয়ালসগুলো যারা ভর্তি হও নাই তাদেরকে একটু দেখাই, এগুলো ভর্তি হওয়ার পর তুমি পেয়ে যাবা। ওকে, এই যে চমৎকার চমৎকার বইগুলো তোমরা পেয়ে যাবা। তো এই বইটাতে আমরা এটা দিয়েছি যে ঢাবি সহজিয়া বই, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি ডেডিকেটেড। গত 10 বছরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ তোমাদেরকে আমি বুঝাই দিয়েছি, বুঝছো? একদম ব্যাখ্যা সহ তোমাদেরকে এই জিনিসগুলো বুঝাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা নিচে ব্যাখ্যা বক্স করে করে ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি কোশ্চেন সলভ করতে গিয়ে যদি প্যারা খাও যে হ্যাঁ অপশন সি কেন হয়েছে, এ কেন হইল না, তাহলে তুমি কি করবা? তুমি ব্যাখ্যা পড়বা, ব্যাখ্যা পড়ে তুমি দেখবা। সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পাঠাই দিব। আচ্ছা, তো বুঝতে পারতেছো আমরা দেখেছি যে কৃষ্ণচূড়ার কথা, কৃষ্ণচূড়া তো ডেফিনেটলি আছে। সালাম আর বরকতের কথা আছে। মানবিক বাগান, কোমল বন হচ্ছে তসনস, সেখানে আমরা মানবিক বাগানে দেখতে পাই। কিন্তু আবাহন শব্দটা ছিল না। তো যেহেতু ছিল না, এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, গমনের ইচ্ছা এক কথায় প্রকাশ, তো বুঝতে পারতেছো এক কথায় প্রকাশ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এক কথায় প্রকাশ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মেমোরি পার্ট। মেমোরি পার্ট তোমাদেরকে পড়তে হবে। যেমন আমাদেরকে পড়তে হয় এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এটা পড়তে হবে। আমি একটু লিখে দিচ্ছি, এগুলো তোমরা এখন থেকেই পড়ো। এখনো তো আমাদের কোর্সের ক্লাস শুরু হয় নাই। সো তোমরা কোর্সের ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা এই টপিকগুলো শেষ করে ফেলো। ফলে তোমাদের জন্য কি হবে, প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হবে। যেহেতু এগুলো মুখস্থ জিনিস, টিচারের হেল্প ছাড়াই তুমি এগুলো পড়তে পারবা। ভাইয়া বইগুলো কবে পাবো? বইগুলো পাবা আমাদের কোর্স শুরু হলেই আমরা বইগুলো তোমাদেরকে পাঠাই দিব। এখনও যেহেতু আমাদের কোর্সে ডিসকাউন্ট চলতেছে, অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, প্রতিদিন অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তো পাঠাই দিব আমরা ইনশাল্লাহ জাস্ট টাইমে। তো দেখো, এক কথায় প্রকাশ সমর্থক শব্দ। ওকে, তারপর কি তোমাকে পড়তে হবে? বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এরপর পড়তে হবে বাগধারা, বুঝছো? এরপর পড়তে হবে পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দ কিন্তু এইচএসসিতে পড়ছো, নতুন করে এখানে আহামরি তেমন কিছু নাই। এরপর তোমাকে অনুবাদ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, অনুবাদ। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এই সেশনে একটু পরে কোশ্চেনটা পাবা, এই পারিভাষিক শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, বুঝছো? তো এই মেমোরি পার্টের টপিকগুলো বা মুখস্থ পার্টের টপিকগুলো তোমাদেরকে একটুখানি পড়তে হবে। মুখস্থ পার্টের প্রশ্নগুলো কি করতে হবে? পড়তে হবে। মুখস্থ পার্টের কোশ্চেনগুলো পড়তে হবে। আচ্ছা, বুঝছো? তাহলে উত্তর কি হবে বলো তো? এই প্রশ্নের উত্তর উত্তর কি হবে? গুড, সবাই উত্তর করো। লাস্ট সবাই উত্তর করো, আমি নাম ধরে ধরে পড়তেছি। ভেরি গুড। তাহলে গমনের ইচ্ছা কি? জিগমিশা, তাই না? ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা দেখি। কোন শব্দগুলো আবিধানিক ক্রম সঠিক, ক্রম অনুসারে সঠিক? খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, নতুন টপিক। বেশিরভাগই স্টুডেন্ট এই প্রশ্নটার উত্তর করো না এবং এটা পড়ো না। আচ্ছা শুনো, আমি তোমাকে এই টপিকটা খুব সিম্পল একটা আইডিয়া দিই। কীভাবে ভর্তি হবো ভাই, আর বই কীভাবে পাবো? তুমি এনরোল করলেই বই পেয়ে যাবে। এনরোল করার সময়
তোমার ঠিকানা দিবা অ্যান্ড ওখানে তোমার বই পাঠিয়ে দিব। কিভাবে এনরোল করবা? আমাদের পেজে নক দাও, যেই পেজ থেকে লাইভ ক্লাস দেখতেছো সেখানে নক দিলেই হবে। আচ্ছা ধরো তোমাকে একটা সিম্পল কথা বলি, ধরো আমি লিখলাম কলম একটা শব্দ, আম একটা শব্দ, একটু ভালো করে খেয়াল করো। এরপর আমি লিখলাম শরৎ, এটা আরেকটা শব্দ। বলো এই তিনটা শব্দের মধ্যে কোন শব্দটা আগে বসবে? এই তিনটা শব্দের মধ্যে কোন শব্দটা আগে বসবে? কোন শব্দটা আগে বসবে? অবশ্যই আম আগে বসবে, কলম 2 নম্বরে বসবে, 3 নম্বরে শরৎ বসবে। আমরা যদি দেখি প্রথমে সরে আসে, এরপরে ক আসে, এরপরে কি আসে? তাহলে বসে আছে। সিস্টেম তো এটাই। এখন এখানে দেখো এই যে শব্দগুলো যে বসছে, কোন অপশনের ভেতরে সঠিকটা দেওয়া আছে? তুমি এটার দিকে তাকাও, এখানে ভুল আছে সবগুলোতে। ক ক যেহেতু কমন, তাহলে আমি সবগুলোর কটাকে কি করলাম? বাদ দিলাম। এরপরে দেখো এখানে আছে মূর্ধন্য ষ, ক এর পর আছে মূর্ধন্য ষ, এরপর এখানে আছে দন্তন্য। তুমি নর্মাল হিসাব করো, জাস্ট এই দুইটার দিকে তাকাও, বলো দন্তন্য আগে বসবে নাকি মূর্ধন্য ষ আগে বসবে? বলো মিলছে? হিসাব কি এখানে মিলে? ক এর পরে এখানে দিয়ে দিছে মূর্ধন্য ষ দিয়ে যে বর্ণ আছে সেটা, এখানে তো দন্তন্য। তো এই মূর্ধন্য ষ এর আগে তো এই যে এই বর্ণগুলো বসে, এখানে দ আছে, এখানে ক আছে, তাহলে এইটা অবশ্যই ভুল। যেহেতু এটা ভুল, এটা রাইট অ্যান্সার না, কেননা আমরা জানতে চাই যে সঠিক কোনটা। এখানে দেখো, এখানে এই যে দয়ের সাথে বফালা, এখানে দয়ের সাথে বফালা ঐকার, এখানে দ, এখানে দয়ের ঐকার, এটা তো হচ্ছে না। তুমি যদি নর্মালি যদি হিসাব করো, তুমি নর্মালি হিসাব করলে এখানে তুমি খেয়াল করে দেখো, এই যে এখানেই তো ঝামেলা। এই যে দেখো দীর্ঘিকার দিয়ে দয় বফালা, এখানে শুধু দ, তাহলে বলো এখানে তো ঝামেলা আছে না? এখানে দয়ের সাথে রিকার, এরপরে এখানে হচ্ছে দয়ের সাথে আগে কি বসছে? যুক্ত ব্যঞ্জন বসছে। তো এগুলো তো সাধারণত হচ্ছে না, সিরিয়ালে কি মিলতেছে? এখানে তো ঝামেলা আছে, আছে না? ধরো তোমাকে আমি নর্মাল দুইটা জিনিস দিলাম, একটা হচ্ছে দয় ব, আরেকটা হচ্ছে দয় বয় রসিকার। তাহলে দয় ব আগে, দয় বয় রসিকার পরে, সিম্পল এইটাই। আমি তোমার দিলাম দি, দয় রসিকার দি, আরেকটা দিলাম শুধু দ, তাহলে দয় রসিকার দি যেটা এটা পরে বসবে, শুধু দ যেটা এটা আগে বসবে। যুক্ত ব্যঞ্জন সাধারণত কি হয়? পরেরটাতে কাউন্ট করতে হয়। আচ্ছা, তার মানে এটাও কি আছে? ভুল আছে। এরপরে দেখো এখানে তুমি নর্মালি চিন্তা করো, এখানে সবগুলো প্রথম দুইটার দিকেই তাকাও, সবগুলো মিলানো লাগে না, একটা বেমিল পাইলে ওই অপশনটা পুরোটা ভুল। শর্টকাটে দেখাইতেছি, আমরা ক্লাসে এগুলো নিয়ে আরো অনেক ডিটেলস আলোচনা করবো। এখানে দিছে অস্পষ্ট, এখানে আছে দন্তস, এখানে আছে তালব্যস্য। এবার বলো দন্তস আগে বসে না তালব্যস্য আগে বসে? জাস্ট এটা বলো, দন্তস আগে বসে না তালব্যস্য আগে বসে? তার মানে বুঝতেই পারতেছো, তালব্যস্য যদি আগে বসে তাহলে এটা আগে হওয়ার কথা ছিল। তো এখানেই তো তুমি ভুল পেয়ে গেলে, এটাও বাদ। সো রাইট অ্যান্সার এটা। এটা দেখো একদম ঠিকঠাক, অনা অনা অনু, ঠিক আছে। এরপরে সেই যে দেখো এখানে যুক্ত ব্যঞ্জন দিয়ে, এটা এই সিকোয়েন্সটা ঠিক আছে। ওকে, গুড, সিম্পল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? আচ্ছা, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? ওকে, দাও এটার উত্তর করো। গুড, হচ্ছে। ওকে, আচ্ছা। এখন আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান, জসিমউদ্দিন, সৈয়দ আলিউল্লাহ। তোমরা যখন কবি পরিচিতি, এই কোশ্চেনটা ডিরেক্ট লেখক পরিচিতি থেকে আসছে। লেখক পরিচিতি, ঠিক আছে, লেখক পরিচিতি থেকে এই কোশ্চেনটা আসছে। তার মানে আমাদেরকে লেখক পরিচিতিও ভালো করে পড়তে হবে। গুড, উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন পল্লীকবি জসিমউদ্দিন। 1838-এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে লেকচারার পদে বা প্রভাষক পদে যুক্ত হয়েছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগেও পড়াশোনা করেছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1938-এ যোগদান করেছেন। ভেরি গুড। আচ্ছা, তার মানে লেখক পরিচিতি থেকে আমাদেরকে প্রশ্ন সলভ করতে হবে। এরপরে আসো আমরা একটুখানি যদি দেখি, এখানে বলছে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, কোন বাক্য? ওকে, দাও এটা সলভ করো। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। শোনো, প্রথম কথা হচ্ছে
সাধারণত দুটো স্বাধীন বাক্য কখনোই সরল বাক্য হয় না, তার মানে এটা সরল বাক্য হওয়ার চান্সই নেই। এখন যাহা জটিল বাক্য তাহাই মিশ্র বাক্য, তার মানে বুঝতে পারতেছো সাধারণত অপশনে জটিল আর মিশ্র একসাথে কখনোই দিবে না। যেহেতু দিয়ে দিছে তার মানে জটিল হবে না, জটিল না হলে তো মিশ্র হবে না, কারণ জটিল হইলে তো আবার মিশ্র হয়, মিশ্র হইলে তো জটিল হয়, তো বুঝতে পারতেছে এটা যৌগিক বাক্য। এটা হচ্ছে কমন সেন্স। বাট ব্যাকরণিকভাবে যদি বিশ্লেষণ করি, সাধারণত দুইটা স্বাধীন বাক্য কমা দ্বারা যোজক দ্বারা যুক্ত হলে সেটা যৌগিক বাক্য। বুকের ভেতর দারুণ ঝড়, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, একটা স্বাধীন বাক্য। কমাটা এখানে কমাও দিতে পারে, যোজকও দিতে পারে। বুক পেতেছি গুলি কর, এটা আরেকটা স্বাধীন বাক্য, তার মানে বুঝতেই পারতেছে এটা কি বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। আচ্ছা, এখন এটা কোন বাক্য? এটা চিনা, এটা ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করলে এটা পারবা, কারণ এই টপিক তুমি পড়ছো। তুমি বাক্য প্রকরণে তুমি খালি এটাই পড়ো নাই, তুমি বাক্য প্রকরণে বাক্য রূপান্তর করছো। সরল বাক্যরে জটিল বাক্য, জটিল বাক্যরে যৌগিক বাক্য, যৌগিক বাক্যকে সরল বাক্য। এই যে রূপান্তরটা যে করছো, এই রূপান্তর করতে গেলে তো অবশ্যই বাক্য মনে রাখা লাগে, কোনটা কোন বাক্য, আগে তো বাক্য চিনতে হবে। সো ডেফিনেটলি তুমি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করলে এগুলো তোমার আর পড়াই লাগবে না, জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে একটু চোখ বুলাই নিলে পারবা। এই টপিকটা আসছে উপসর্গ থেকে, যে টপিক তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল। শুনো, ইন্টারমিডিয়েটে যে টপিকগুলো আছে ব্যাকরণের, এই টপিকগুলো ঢাকা ভার্সিটি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েটে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে দেখতেছো কোশ্চেন যে বেশি আসে, সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন খেয়াল করো আমাকে কি বলছে। আমাকে বলছে যে আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন অপশানে? সো লেটস গো, উত্তর করো। হ্যাঁ, আসান আবিব, ভেরি গুড। হচ্ছে, চেষ্টা করলেই হবে, ভুল উত্তর করো, সমস্যা নেই। গুড। আচ্ছা, ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে পরাক্রান্ত। ব্যাপারটা একটু বুঝাই। ধরো আমি বললাম একটা শব্দ, বললাম দা। দা মানে কি? এরকম একটা দা। কিন্তু যখন এটার সাথে আমি রাম উপসর্গ যুক্ত করলাম এবং আমি বললাম রামদা, তখন এটা বিশাল একটা দা হয়ে যায় এরকম। তার মানে কি? এটা হচ্ছে রামদা। তাহলে এই রাম উপসর্গটা যুক্ত হয়ে কি বুঝাইছে? এটা বৃহৎ অর্থ বুঝাইছে, ঠিক আছে? বৃহৎ অর্থ বুঝাইছে। তো এরকম উপসর্গ যুক্ত হয়। ক্রান্ত, ক্রান্ত শব্দের সাধারণত কি? আমরা দেখি যে শান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, এই অর্থ, টায়ার্ড। কিন্তু পরাক্রান্ত বলতে বুঝায় শক্তিশালী। তার মানে এটা অবশ্যই কি আধিক্য অর্থ প্রকাশ করে। ওকে, আধিক্য মানে বেশি, প্রচুর শক্তিশালী অর্থে, ক্ষমতাশীল অর্থে এই শব্দটা ব্যবহৃত হয়। আচ্ছা, কোন শব্দগুচ্ছ শুদ্ধ? এটা একদম এসএসসির টপিক। এগুলা এসএসসিতে বাংলা বানানের নিয়ম পড়ছো না? কি পড়ছো না? পড়লা না? এইচএসসিতে বাংলা বানানের নিয়ম, ওই যে এইচএসসিতে যে বাংলা বানানের নিয়ম পড়ছো, এটাই এই জিনিসটা। এই যে অধিকারিণী, এরপর বলছে সহমর্মী, সত্যবাদিনী, শিরোধার্য, যশলাভ, স্মরণীয়, হ্যাঁ, দূরদর্শী, মরুদ্যান, ছন্দবদ্ধ, ছন্দাবদ্ধ, অহরাত্র, সাহিত্যশাসন, ভূয়দর্শী। শব্দের বানান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ভার্সিটিতে বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, মাস্ট আসবে, আসবেই আসবে, এতে কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা শুনো, এই যে এখানে যে দিছে শুদ্ধ, কোশ্চেনে এটার দিকে খেয়াল রাখো। মাঝে মধ্যে এরকম দেয় যে কোনটি শুদ্ধ নয়, তো তোমরা ওই যে নয়টা আর পড়ো না, চিন্তা করো কোনটি শুদ্ধ, এটা আনসার করে কিন্তু উত্তর ভুল করে আসো। সেখানে বলছে সঠিক কোনটা। তুমি নর্মালি চিন্তা করো, আমরা জানি র এর পরে সাধারণত কি হয়? মূর্ধন্য ন হয়। তার মানে এখানে আসলে মূর্ধন্য ন হওয়ার কথা, অধিকারিণী। যশলাভ শব্দে, এগুলো ইন্টারমিডিয়েটে বোর্ড কোশ্চেন সলভ করলে এগুলো পড়ার কথা। যশলাভ তাহলে বসের সাথে ওকার হবে। স্মরণীয় শব্দে শয়ের সাথে এখানে মফালা হবে, এখানে দিছে বফালা, তার মানে এটাও ভুল, এটাও ভুল। মরুদ্যান বানানে দীর্ঘকার, ময় র, ঠিক আছে, রস্যুকার দিছে এখানে, আর এখানে এই ধ ওকারের সাথে একটা ওকার হবে, ওকার এখানে নাই, তার মানে এটাও ভুল, এটা সঠিক। বুঝছো? এখন এখানে তিনটা অপশন, নট লাইক দ্যাট, তিনটা অপশনেই
মানে 3টা বানানই তোমার ভুল হতে হবে, এটার কোনো নিশ্চয়তা না। একটা ভুল হইলেও পুরো অপশন ভুল, বুঝছো? এখন একাডেমিকে কি পড়ছো? একাডেমিকে পড়ছো যে ওই যে বানানটা, ভুল বানানটাকে তুমি শুদ্ধ করে লিখে আসছো, দ্যাটস ইট। এখানে তো সেটা না, এখানে তোমাকে আরো ইজি, এখানে তোমাকে কিছু লেখা লাগতেছে না, তুমি জাস্ট চুজ করবা কোনটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর বলছে বিদ্রোহী কবিতায় কার নাম নেই? এই যে একদম হুবহু এইচএসসিতে একটু ভালো করে যারা বিদ্রোহী কবিতা পড়ছো তারা এটা জানার কথা। চেঙ্গিস খায়ের নাম আছে, তাই না? আমি চেঙ্গিস, আমি পরশুরামের কঠোর কুঠার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। তোগলক্ষা নাই। এখন কথা হচ্ছে তোগলক্ষা আমাদের পাঠ্য বই একটা গল্পে তোগলক্ষা উল্লেখ আছে, বলো কোন গল্পে? সেটা রাইট অ্যান্সার, আমরা সবাই জানি, কিন্তু তোগলক্ষা একটা গল্পে উল্লেখ আছে, বলতে পারবা কোন গল্পে তোগলক্ষা উল্লেখ আছে? তোমাদের পাঠ্য বইয়ের কোন গল্পে তোগলক্ষা উল্লেখ আছে? গুড, কি এবার বলো, কোশ্চেন কি আসলেই কঠিন? মানে আসমান থেকে আসা কোশ্চেন? ব্যাপারটা তো এরকম না যে কোশ্চেন একদম আসমান থেকে আসে, আসমান থেকে কোশ্চেন দেয়, এমন না যে তুমি কোশ্চেনই বুঝতেছো না। গুড, বিলাসী, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এরপর বলছে এই যে দেখো, গ্লোসারি শব্দের পরিভাষা কোনটি? দাও সলভ করো, পারবা এটা সলভ করতে? দাও দ্রুত, 30 সেকেন্ড সময় দিছি। দ্রুত সলভ করো। ভেরি গুড, পারিভাষিক শব্দ ভালো করে পড়তে হবে, হ্যাঁ? আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ভুল আছে এই কোশ্চেনটা, বাট আমরা যদি সঠিক উত্তর নিই তাহলে যে নির্ঘণ্ট, এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এটা মানে কি বুঝায়? এটা বলতে সাধারণত বুঝায়, সাধারণত আমরা ওই যে বইয়ের সূচিপত্র বলি না, সূচিপত্র বা মূল্য তালিকা, এই টাইপ অর্থে এটা ব্যবহার করা হয়। ভেরি গুড, ঠিক আছে। বাট এমনি এই গ্লোসারি শব্দের শাব্দিক অর্থ দ্বারাই শব্দকোষ। বাট এখানে আমরা উত্তর করবো কোনটা? নির্ঘণ্ট, ঠিক আছে? এখানে অপশন অনুযায়ী নির্ঘণ্ট, এটা রাইট, বাট আসল অর্থ হচ্ছে শব্দকোষ। আচ্ছা, গেল। এইবার আমাকে বলো তো, এই যে 15টা প্রশ্ন যে সলভ করলাম, জিনিসটা কি আসলে কঠিন তোমাদের কাছে মনে হয়েছে? কঠিন মনে হয়েছে? একদম মন থেকে বলো। তার মানে অ্যাডমিশন টেস্টে বাংলা অংশ আসলে অনেক কঠিন, ব্যাপারটা এরকম না। বাংলা অংশ অনেক কঠিন এরকম না, সহজই, ঠিক আছে? এবার এখানে দেখো লিখিত অংশে কি আসছে, অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যৌবনের গান এখান থেকে, আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদের দলে যাহারা কর্মী নন ধ্যানী, হ্যাঁ, তারপর হচ্ছে কি, যাহারা যাহারা মানব জাতির কল্যাণ সাধন করে সেবা দিয়ে কর্ম দিয়ে তাহারা মহৎ যদি না হন অন্তত ক্ষুদ্র নন। এই যে এই পের তোমাকে একটা এখানে একটা অনুচ্ছেদ দিছে, ভেরি গুড। এখান থেকে এখন তোমাকে কি করতে হবে? কোশ্চেন সলভ করতে হবে। যেমন এখানে বলছে যে কল্যাণের ধারণার সাথে আনন্দ কিভাবে সমন্বিত হতে পারে। এগুলো তোমরা অনেকটা একাডেমিকে যে সিকিউ পড়ছো এই টাইপের, তবে এগুলোর কথা অনেক সলিড কথা লিখতে হয় ভার্সিটি অ্যাডমিশনে রিটেনের ক্ষেত্রে। এগুলো তুমি গল্প ভালো করে পড়লে পারবা, তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, ঠিক আছে? তো এটা কি, ঠিক আছে? এখানে প্রাবন্ধিক বনের পাখির প্রতীকে নিজের সত্তাকে বোঝাতে চেয়েছেন। পাখি আনন্দে থাকলেও গান গায়, মানে পাখি সবসময় গান গায়, আনন্দে থাকলেও গান গায়, কষ্ট থাকলেও গান গায়। এরপর দেখো, রুদির শব্দের দুটি প্রতিশব্দ লিখো, মানে সমর্থক শব্দ লিখো। শব্দার্থ লিখো, মানে শব্দার্থ লিখো, যেমন এটা মানে কি, চঞ্চু, পরিক্রমণ। এরপর হচ্ছে পদ নির্ণয় করো, এই যে ওয়াফিক, এটা কোন পদ? ব্যাকরণিক, তোমরা যে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ছো না, বিশেষ্য বিশেষণ এগুলো আর কি। অগোচরে, অগোচরে ক্রিয়া বিশেষণ, তারপর হচ্ছে ওয়াফিক বিশেষণ, বিশেষণ পদ। তো দেখো
একটা প্যাসেজ দিছে, একটা অনুচ্ছেদ দিছে, এখান থেকে তোমাকে রিটেন টাইপের কোশ্চেনও লিখতে বলছে, আবার তোমাকে এখানে বলছে যে কি ব্যাকরণও এটার ভিতরে ঢুকিয়ে দিছে। তো এইটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন আসলে মেইন জিনিস। এরপর সারাংশ লিখো, একাডেমিকে পড়ছো, নতুন করে এখানে পড়ার কিছু নাই। আজকে আমি আবার বলতেছি, তোমাদেরকে আমি দেখাইতেছি, নট সলভ করাইতেছি, আমি দেখাইতেছি যে কোশ্চেন আসলে কি প্যাটার্নে আসে, ওই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো তুমি এখানে লিখলা, এটার উত্তর কি এটা দেওয়া আছে। এরপর সাধুরীতিতে একটা দিবে, ওটাকে বলবে যে চলিত রীতিতে দেওয়ার জন্য এই টাইপের কোশ্চেন। পুত্রের পত্র পড়িয়া, তাহলে এই পড়িয়া কি হবে, পরে হবে, পুত্র হবে না, চলিত রীতিতে বলে কি ছেলে, তিনি বিস্মিত হইলেন, তাহলে হইলেন না, হইলেন হবে কি হলেন। ইজি জিনিস এগুলো, খুব ইজি। ঠিক আছে, মানে এগুলো কঠিন জিনিস না। আমি তোমাদেরকে এই জিনিসটা, আমি আজকে কোশ্চেন সলভ, মানে অনেকেই দেখি যে খুব প্যারা খাওয়া ভার্সিটি অ্যাডমিশন নিয়ে অনেক কিছু। অর্থ সহ বাক্য রচনা করো, তোমাকে এগুলোর বাক্য লিখতে হবে, অর্থ সহ, এটার অর্থ কি, অর্থ লিখতে হবে, এরপর বাক্য লিখতে হবে। এই যে দেখো এখানে আমরা, এগুলো একদম আমাদের বইয়ের কন্টেন্ট, আমাদের ঢাবি সহজিয়া বইতে একদম সেম কন্টেন্ট তোমরা পাবা। তো এগুলো একদম এই যে দেওয়া আছে, এগুলো দিয়ে তারপর হচ্ছে এগুলো দেখো বাক্য লিখে দেওয়া আছে। ওকে, তো রিটেনটাও আসলে অনেক কঠিন না, মোটেই কঠিন না রিটেন। রিটেন খুব ইজি। ঢাকা ইউনিভার্সিটি বাংলাতে যে রিটেন আছে, এই রিটেনটা অনেক ইজি, এটা কঠিন রিটেন না। এটা পড়লে পারবা, না পড়লে পারবা না, বাট এটার জন্য পড়তে হবে। তো আমাদের এরকম প্রত্যেক দিন ক্লাস হবে একই টাইমে, টানা 6 দিন তোমাদের ক্লাস হবে। বাংলা ক্লাস 2টা, ইংলিশ ক্লাস 2টা, জিকে ক্লাস 2টা। এই ক্লাসগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। এগুলো যেহেতু ফ্রি ক্লাস, এগুলো অবশ্যই করতে হবে। এগুলো করলে তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবা, যে কোন প্যাটার্নে তোমার আসলে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাও। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে, এবং পরের ক্লাসগুলো তোমরা যদি চাও তাহলে সবাই কমেন্টে জানাও, এরপরে তোমরা এই টাইপের ক্লাস চাও কি না আমাকে জানাও। ওকে, আমাকে একটুখানি জানাও। তো আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি। আর যারা আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0-তে এনরোল করো নাই এখনও, তোমরা এনরোল করে ফেলো। আমরা তোমাদেরকে এই বইগুলো পাঠাই দিব। অনলাইনে এখন সবাই ম্যাটেরিয়ালস দেয়, কিন্তু একদম গোছানো, মানে গবেষণালব্ধ ম্যাটেরিয়ালস যেটাকে বলে, এগুলো একদম তাই। সো আমরা একদম অ্যাডমিশনের পরপরই এগুলো নিয়ে আমরা আমাদের টিচার প্যানেল কাজ করছি, আমাদের বড় টিম কাজ করছে। এগুলো জাস্ট যখন তোমার হাতে যাবে তখন তুমি বুঝতে পারবা যে বইগুলো আসলে কেমন। এই যে মুখস্থবিদ্যা বইটাতে আমরা কি করছি দেখো, পুরো একদম বাংলা যে মুখস্থ পার্ট, এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ যা যা আছে, ইংরেজির যে মুখস্থ পার্ট, ইডিয়ম, ফ্রেজ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সব এই যে এই মুখস্থবিদ্যা বইটাতে আমরা দিছি, এই যে এই বইটাতে, বুঝছো। তারপরে যে ভার্সিটি ফাইটার যে বই, এই ভার্সিটি ফাইটার বইটাতে আমরা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া, ঢাকা ইউনিভার্সিটির জন্য হচ্ছে ঢাবি সহজিয়া বই, এইটা ঢাবি সহজিয়া বই। আর এটাতে আমরা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আদার্স ইউনিভার্সিটির কোশ্চেন দিয়ে দিছি, একদম সব, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, সব এটার মধ্যে পাবা, বুঝছো। আর ওএমআর পেপার পাঠাই দিব ঘরে বসে এক্সাম দেওয়ার জন্য, এক্সাম বুক দিব একটা। ওকে, সো এগুলোর জন্য কোনো পে করা লাগবে না, তুমি কোর্স কিনলে অটোমেটিক্যালি তুমি এইগুলো পেয়ে যাবা, ঘরে চলে যাবে। সো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।